আগের পর্বে আমরা জি প্লট গোবর্ধনপুর কিভাবে পৌঁছালাম সেটা আপনারা দেখেছেন। তো চলুন আমরা যেখানটা ছিলাম তার একটা ট্যুর দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আমরা আছি এই জায়গাটাতে, এই যে লাল রঙের এটাতে আছি। এই হচ্ছে ঢোকার এন্ট্রি, এরকম ঢালাই করা রাস্তা। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এরকম, মানে একদম প্রত্যন্ত গ্রাম। এরকম গ্রামে ঘুরতে কেন আসবেন মনে যদি প্রশ্ন জাগে, তাহলে এটার একটা ভাইব্রেশন হচ্ছে আপনি ভারত ভারত তথা পশ্চিমবাংলার শেষ প্রান্তে আছেন। এটাই ভাইব্রেশন। এই হচ্ছে আমাদের থাকার আস্তানা। আমি দেখাবো একটু পরে ভেতরটা, একেবারে বেসিক জিনিস। এই আপনি গেট থেকে বেরোলেন, বেরিয়ে এই ডান পাশে আসলে, ডান পাশে এই জায়গাটা হচ্ছে পাশাপাশি দুটো টয়লেট। ঠিক আছে, মানে ওয়েস্টার্ন কোমোড আছে, আর হচ্ছে আপনার কল আছে, আর কিছুই নেই। এবার বালতি মগ আছে, ওটা দিয়ে স্নান করতে হবে। এই হচ্ছে চারিদিকের পরিবেশ। একটা পুকুর আছে একদম, এখান থেকে একটা ঘাট আছে। এই যে এরকম ঘাটটা একটু আছে, একটু ভাঙা ভুঙা আছে, নামা যাবে, তবে না নামাই ভালো সাঁতার না জানলে। এখানে হচ্ছে জলের জায়গা। এই একটা রুম, এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল। এখানে 8 জন বসে খাওয়া যায়। এই একটা বেসিন আছে, সাথে আয়না আছে। রুম দেখাচ্ছে একদম বেসিক। এই একটা, আর হচ্ছে এদিকে একটা জানালা, মাথার কাছে একটা ফ্যান, মশারি, একটা বেসিক বেড, 2 জন শুতে পারবেন, একটা স্ট্যান্ড ফ্যান, সুইচ বোর্ড, একটা চেয়ার। এই হচ্ছে রুমের ভেতরে। একটু ফটো লাগিয়ে রেখেছে আর কি, এখানটা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলা। এখানে জামা কাপড় রাখার জায়গা, আর এখানে আরেকটা ফ্যান আছে। এই কালো যে বোর্ডগুলো আছে এগুলো বিদ্যুতে চলে, আর এই সাদাটা হচ্ছে সোলারের। এটাই হচ্ছে এখানে করা আছে। আমাদের এই স্টে অপশনটি কেমন লাগলো? একেবারে বেসিক। অনেকে হয়তো নাকশিট করছে, নি বাবা এরম জায়গা, আরে একবার এসে তো দেখুন, থেকে তো দেখুন। অনেক তো হলো লাক্সারিয়াস জায়গায় থাকা, এরকম জায়গার থাকার যে কী মজা সেটা এখানে না আসলে তো বুঝবেন না। এই জায়গাটি বর্তমান সময়ে ইউটিউবে জি প্লট সম্বন্ধে যে কটি ভিডিও আছে তার কোনোটিতেই পাবেন না। একমাত্র আমাদের ভিডিওতে এই প্রথম আমি এর রিভিউ দিচ্ছি। এটির নাম ঝাউমন। এটি কলকাতার একটি সংস্থা পরিচালনা করে। তার ফোন নাম্বার, ভাড়া, সমস্ত কিছু আমি দিয়ে দেবো। এখন চলুন আগে টয়লেটটা দেখে নিই, টয়লেটটাও তো আমাদের দেখে নিতে হবে। এখানে পৌঁছে আমরা শীতল জলে স্নানটা সেরে নিলাম। যেহেতু গরমের সময়, তাই এই জলে স্নান করতে দারুণ লাগলো। তারপর আমাদের ফোনে বলে দেওয়া দুপুরের খাবার খেয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বেরোলাম গোবর্ধনপুর সমুদ্র সৈকত দেখতে।
খেয়ে দিয়ে উঠে আমরা হাঁটতে হাঁটতে গোবর্ধনপুর যে সি বিচ আছে সেদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের যে জায়গাটাতে আমরা আছি সেখান থেকে বলছে 10 মিনিট। তো হাঁটতে শুরু করেছি, এবার দেখা যাক ওই অবধি পৌঁছে কত মিনিট লাগে। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, দেখি দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এরকম লাল নীল হলুদ কিরকম একটা রঙের একটা শোভা, গাছের পাতাগুলো এরকম হয়ে গেছে। আমার ঠিক জানা নেই এটা কি গাছ, তবে ব্যাপক লাগছে দেখতে। জায়গাটা ভীষণ সুন্দর, নির্ঝুম নির্জন। চলুন যেতে যেতে কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। প্রথমত, আপনারা যারা এখানে আসবেন যদি ফোন করে আসেন এবং কী কী খাবেন সেটা যদি বলে দেন তাহলে সেরকমভাবে এনারা রান্না করে রাখেন। তবে বেসিক্যালি দুপুরবেলা থাকে ডাল ভাত 2 রকম ভাজা মাছের ঝোল। এবার সন্ধেবেলা থাকে সন্ধেবেলা টিফিন মুড়ি চপ চা। আর রাত্রিবেলা চিকেনের সাথে রুটি বা ভাত। এবার হচ্ছে আপনাদের অনুযায়ী আপনারা যদি দিনের বেলা বলেন যে না আমরা মাছ খাবো না ডিম খাবো, বা রাত্রিবেলা যদি বলেন মাংস খাবো না ডিম খাবো, সেটা আগের থেকে বলে দিলে এনারা তৈরি করে রাখে। খাওয়া দাওয়ার মান যথেষ্ট সুন্দর, দাম একদম সাধ্যের মধ্যে। আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম বিচের একদম কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে বিচ। অবশেষে বিচের দেখা পেয়েছি। বাপরে বাপ, প্রায় 10 থেকে 12 মিনিট হাঁটা পথ। সেই হেঁটে হেঁটে আসার পর এই এখন বিচের দিকে ঢুকছি। বিচের দিকে ঢুকতেই ডান দিকে একটা দোকান দেখতে পাচ্ছি, একটা না দুটো দোকান বোধ হয়, হ্যাঁ দুটো দোকান দেখা যাচ্ছে। এই বিচ, দুটো দোকানে চিপস কুরকুরে এইসব পাওয়া যায়, বিস্কুট চা। অস্থায়ী দোকান, স্থানীয় লোকেরই হবে। আর তারপর এই আরেকটি দোকান, ও আরও দুটো আছে না একটা আছে, তিনটে আছে, হ্যাঁ এই আরেকটি দোকান। এই যে এইখানটা হচ্ছে সমুদ্র। এখানে স্নান করে আসার পর এখানে আবার ওয়াশরুম আছে, এখানে ওয়াশরুম থেকে আবার ওয়াশ টশ হয়ে যাওয়া যায়। তো যাচ্ছি আমরা বিচে। হ্যাঁ এই হচ্ছে বিচ ক্যাম্প, মেরিডিয়ান। এখানে টেন্ট করে থাকা যায়। এটা হচ্ছে একেবারে ইসের পারে আর কি, একদম বিচের ধারে। এই হচ্ছে মেরিডিয়ান। আপনারা চাইলে এর স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, কিন্তু আপাতত ভেতরে তো কোনো তাঁবু দেখছি না। স্থানীয় মানুষদের থেকে খোঁজ নিয়ে জানলাম এই ক্যাম্পটি শুধুমাত্র শীতকালের জন্য এখানে বসে, গরমকালে এটি থাকে না। তার কারণ গরমকালে ঝড়ের একটা সম্ভাবনা থাকে এবং এই ক্যাম্পের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তাই আপনারা যারা এই ক্যাম্পটিতে থাকতে চান তারা ওই নাম্বারে ফোন করে জেনে নেবেন কবে থেকে কবে অবধি ক্যাম্প এখানে থাকে। আরেকটি দোকান আছে, এই দোকানে ওই চিপস চা কোল্ড ড্রিঙ্কস এইসব পাওয়া যায়। আর হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি। বিচমুখী রাস্তা। আমার বন্ধু বিশ্বজিৎ একটু এগিয়ে গেছে, আমাদের সাথে যে অতুলদা এসছে আমাদের সিনিয়র দাদা, সে আরও এগিয়ে গেছে। পেছনে পড়ে আছে স্বরূপদা।
কি হচ্ছে। গোবিন্দপুর সি বিচ। ভাটা সমুদ্র এখন অনেক। বর্তমানে ভাটার জন্য সমুদ্র অনেকখানি পিছিয়ে গেছে, কিন্তু যখন জোয়ার থাকে তখন এই যে ভেজা ভেজা কালো কালো যে জায়গাগুলো দেখা যাচ্ছে এই অবধি জল থাকে। ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছি, সেখানে এসে এরকম হাওয়া। এদিকটা দেখুন, গাছপালাগুলো সব একদম ভেঙে চুরে কেমন ইসে হয়ে গেছে। এখানে পাড় বাঁধানো ছিল, পাড়টার সব উড়ে চলে গেছে। এখানে এখন বিচে আছি। এই যে বিচ জায়গা ভালো, সুন্দর জায়গা, কিন্তু এখনো সেরকম ভাবে উন্নতি হয়নি। এখন দোকানপাট নেই, লোকজন একটু কম আসে। আমফান আর ইয়াস তার অসাধারণ কার্যকলাপের জন্য এই বিচের সৌন্দর্যতা নষ্ট করে ফেলেছে। ভাঙা গাছগুলো থেকে আপনারা বুঝতেই পারছেন, এখানে বসার বেঞ্চ ছিল, ছাতা ছিল, সবই প্রায় আজকে ধ্বংসপ্রাপ্ত। আর আমি একটু পরে যে দিকটা দেখাবো সেদিকটা একটা দ্বীপ আছে, তারপরেই হচ্ছে বাংলাদেশের জলসীমানা। মানে এটাকে আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শেষ সমুদ্র সৈকত বলতেই পারি, যেখানে সাধারণ মানুষ আসতে পারে। এই সমুদ্র সৈকতের শোভা দেখতে দেখতে আমাদের বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তন্ময় হয়ে বসেছিলাম আমরা সকলে মিলে সমুদ্রের দিকে তাকিয়ে। এইভাবে বসে থাকতে থাকতে কখন সূর্য পশ্চিম দিকে হেলে গেল তা আমরা বুঝতেই পারিনি। এখানে একটা অপূর্ব সূর্যাস্ত দেখে আমরা আস্তে আস্তে উঠে পড়লাম ফেরার পথ ধরার জন্য। সন্ধে হয়ে গেছে প্রায়, আমরা বিচ থেকে ফিরছি। প্রায় 3 থেকে 4 ঘন্টা বিচে সময় কাটিয়ে এবার চলেছি। এই সামনে একটা বাজার আছে, বাজারের উদ্দেশ্যে। আর এদিকে কে আসছে একটু দেখুন, শিবের বাহন নন্দী, ও চড়ে বেড়াচ্ছে। ওরে বাবারে, খাওয়া দিচ্ছ না, তেলে যাবে, দৌড়াইতে পারুন না।
একবার রাত্রিবেলা আকাশটা রেকর্ড করার চেষ্টা করব, কারণ এখানে প্রচুর বড় আকাশ, তারা প্রচুর দেখা যাবে। দেখি। আমাদের হোমস্টেতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল এবং সন্ধেবেলা ফিরতে ফিরতে এই উন্মুক্ত আকাশে আমরা কি দেখলাম তা একটু দেখুন। এরম দৃশ্য ইটকাট পাথরের জঙ্গলে আশা করি দেখা যাবে না বা দেখা সম্ভব নয়। সম্ভব না, সানসেট। কিন্তু এটা এইখানে এসছি এতটা ফাঁকা জায়গার জন্য বোঝা যাচ্ছে। ফাঁকা জায়গায় কি যেখানে ছিল সেখানে আরে সে অসাধারণ অসাধারণ। জুম কর। পুরো হচ্ছে এটা রেড মুন। রেড মুন বলতে যা বোঝায় তাই। সেখানে হলে যেখানে বসছিলেন সে সুন্দর একবার সেখানে অনেকে তুলে হ্যাঁ, জলের উপরে দুর্দান্ত উপরে না? দুর্দান্ত। এই দৃশ্য সত্যি আমাদের কাছে অপ্রত্যাশিত এবং দৃশ্যটি অবর্ণনীয়। না আসলে না দেখলে উপলব্ধি করতে পারবেন না বা বুঝতে পারবেন না। এই অপার্থিব সৌন্দর্য ক্যামেরাবন্দি করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। এবার হোমস্টেতে গিয়ে সন্ধেবেলার টিফিন চা মুড়ি এবং চপ সহযোগে খেয়ে আমরা আবার বেরোলাম। বেরিয়ে আমাদের হোমস্টের পাশে একটা নদী বাঁধ আছে, তার উপর গিয়ে দাঁড়ালাম। ওফ, কি বলবো দাদা, চাঁদের জোছনায় চারিদিকে মনে হয় বন্যা বয়ে যাচ্ছে। দূরে ঝাউ এবং ম্যানগ্রোভের ওপরে এই মায়াবী আলো যে কী রূপকথা দেশে সৃষ্টি করেছে সেটা না আসলে বোঝা যাবে না। তন্ময় হয়ে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল এক্ষুনি বোধহয় রূপকথা সে পরীরা এখানেই নেমে আসবে, এখানেই তারা খেলা করবে এবং আমরা দেখতে পাবো। এত অপূর্ব দৃশ্য যে আমাদের জন্য অপেক্ষা করে আছে আমরা নিজেরাই ভাবতে পারিনি। এই তন্ময় ভাবের মধ্যেই আমাদের রাত্রিরের ডিনারের ডাক পড়ল। রাত্রিরে ছিল মুরগির মাংস, রুটি আর স্যালাড। দুর্দান্ত রান্না, দুর্দান্ত খাবার। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ, এখানে আমি আপনাদের জন্য দু একটি ছবি দিয়ে দিলাম। এই রাত্রিবেলা আমার ভিডিওতে আসেনি, কিন্তু এমনি ছবি তুলতে পেরেছিলাম। সেটা দেখলে বুঝবেন এখানটা কতটা অন্ধকার ছিল, কিন্তু খালি চোখে এই দৃশ্য আহা। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বাংলা তথা ভারতের শেষ প্রান্ত। রাতে একটা দুর্দান্ত ঘুম দিয়ে সকালবেলা উঠে সকালে চা বিস্কুট খেয়ে আমরা আর একবার গেছিলাম বিচের দিকে। দেখুন কি দেখলাম গিয়ে এই সকাল সকাল। এত লাল কাঁকড়া এখানে যে দেখতে পাবো আশাই করিনি। এই লাল কাঁকড়া তো এখন তথাকথিত যে ঘোরার জায়গাগুলো, সমুদ্র বিচের যে ঘোরার জায়গাগুলো আছে সেখান থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখানে এখনও বর্তমান আছে। বিচের থেকে ঘুরে এসে আমরা আমাদের হোমস্টেতে সকালের ব্রেকফাস্টটা লুচি সবজির সাথে কমপ্লিট করলাম। তারপর বেরোলাম আশপাশটা ঘুরে দেখতে। এটি হচ্ছে ট্রলার, মাছ ধরার ট্রলার যে আছে, সেই মাছ ধরার ট্রলারদের হচ্ছে আর কি অ্যাকচুয়ালি হসপিটাল। এখানে রিপেয়ারিং হয়। এই যে ম্যানগ্রোভ, ছোট ছোট নৌকা। এই হচ্ছে এদিকটাই জল আছে না, এটা বাঁধ। আর আমরা উঠে আসলাম হচ্ছে এই দিক দিয়ে। এদিক দিয়ে গেলেই হচ্ছে ওই আমরা যেখানটা আছি সেই রাস্তাটা। এখান থেকে এসে এরকমভাবে উঠলাম, উঠে হচ্ছে এই বাঁধের হচ্ছে এই পারে হচ্ছে এই ট্রলার রিপেয়ার করার জায়গা, ট্রলারদের হসপিটাল বলা যায়। এবার আমরা এই বাঁধ ধরে একটু এগিয়ে যাচ্ছি, দেখি আশপাশে কী আছে। সেরকম তো প্রথাগত কোনো টুরিস্ট স্পট হিসাবে গড়ে ওঠেনি এখনও, এবং সেরকম দেখার জায়গাও কিছু নেই। তা আমরা এগিয়ে যাচ্ছি। আগে আমাদের টিম আছে, একটি বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে কত মাছ টাছ ধরে নিয়ে এসছে। তোমাদের মাছ আছে নাকি? তাহলে মাছ ধরতে যাচ্ছ? আচ্ছা, চলো। প্রচণ্ড রোদ ঝলমলে। এখন বাজে 11:03। আজকে হচ্ছে কত তারিখ? 7 তারিখ, 7ই এপ্রিল 2023। আজকেই আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে একটু লাস্ট চক্কর দিয়ে যাই, দিয়ে আশপাশটা একটু দেখি।
এই যে দেখুন এখানে কি লেখা আছে, এটা প্লান্টেশন করেছে। আমি দেখাই একটু জুম করে, এটা প্লান্টেশনের বাদাবন রোপণ। ম্যানগ্রোভের এখানে প্লান্টেশন হয়। এই যে পুরো প্লান্টেশন হচ্ছে, এখান থেকে নিয়ে গিয়ে এবারে হচ্ছে যেখানে যেখানে দরকার সেখানে হচ্ছে লাগিয়ে দেবে। সেই জায়গাটা যেখানটা কালকে রাত্রিবেলা আমরা এসে বসেছিলাম, একটা দুটো ছবি হয়তো আপনারা দেখে থাকবেন। এটা দিনের বেলাটা হচ্ছে এরকম লাগে, একদম সামনে যে বসার জায়গা আছে, পুরো ম্যানগ্রোভ, জলাভূমি, বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা, চারিদিকে জঙ্গল। হাড়িতে হাড়িতে মাছ ধরতে যায় তো মাছ। যে আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সবচেয়ে বড় জিনিস এই ডান দিকে গাছের পাতা দাদা। দেখুন এত ঘন একটা জঙ্গল, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। গাছগুলোর পাতাগুলো অসম্ভব সুন্দর, সব কচি পাতা এসছে। আমাদের টিমের সব লোকজন মানে অনেকক্ষণ পর টাওয়ার পেয়েছে, সেই টাওয়ারের কথাবার্তা চলছে। ঠিক আছে, আর এখানে কোন কোন কানেকশন আছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছুই থাকবে। আগে এটা এনজয় করুন। লাল হ্যাঁ, পাতাগুলো অসম্ভব সুন্দর কালার। এই খাওয়া জায়গাটা দাঁড়িয়ে দিক থেকে একটা করে সামনে থাকলে পরিষ্কার হ্যাঁ, এই পুরো লাল টকটকে পাতাগুলো, ফুল না এগুলো পাতা। আবার একটু এগিয়ে যাই, দেখি রাস্তাটা কোন অবধি গেছে। আপনারা দেখলে আপনাদেরও সুবিধা হবে, যারা যারা আসতে চাইবেন আর কি এখানে। তবে অবশ্যই একবার আসবেন, না আসলে মিস করবেন। এখানটা হচ্ছে এই খাড়ির থেকে এখানকার গ্রামের লোকজন মিন ধরে। আমাদের সাথে এসছে এক দাদা, সে আবার দেখতে গেছে। মিন ধরতে যাচ্ছে আবার। এই খাঁড়িগুলোর থেকে মিন ধরে তারপরে এগুলো থেকে মাছ চাষ করে, এটাই প্রধান জীবিকা। এই যে ধরে নিয়ে আসছে, এবার এখান থেকে আর কি বেছে বেছে একটা গামলা আছে সেখানে রাখবে, তারপর নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেবে। মাছ চাষই মেন ভরসা এখানে। মাছ ধরার জাল বানানো হচ্ছে, এই ভদ্রলোক বানাচ্ছে। এমনি কাঁকড়া ফাঁকা ধরা পড়ে। মোটামুটি কি মাছ ধরেন এই জাল দিয়ে? ভেটকি মাছ, ভেটকি মাছ, ভোলা, ছেলে, চাগলে। আচ্ছা। আপনাদের মূল এটাই জীবিকা না, মাছ ধরা আর চাষবাস? চাষবাস নেই, মাছটাই মেন। মাছই নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন দাদা, ধরেন মাছ, আপনার ব্যবসার অনেক উন্নতি হোক। আমার সবসময় ব্যাস ঠিক আছে। এখানে স্থানীয় একটা অদ্ভুত ফল দেখাচ্ছি, নামটা হচ্ছে কিচিমিচি ফল। ফলটা কেরম দেখতে আগে সেটা দেখাই। এই যে ফলটা হচ্ছে এরকম দেখতে, এবার এটা কিভাবে খেতে হয় সেটা দেখাচ্ছি। ওই ওপরে সবুজটা আর কি খুলে ফেললে ভেতরে এরকম একটা সাদা থাকে অংশ, সাদা অংশটা এই যে এইভাবে খেয়ে নিল। এই যে ছাড়াচ্ছি, সবুজ অংশটা যে ছাড়াচ্ছে, ছাড়ালে এই যে ভেতরে সাদা অংশটা, এবার হচ্ছে এই যে ভেতরে বীজটা ফেলে দিল, খেয়ে এই যে খেয়ে নিল। কেমন স্বাদটা, কেমন বিউটিফুল, কিরকম, মানে কিরকম লাগে? মানে একটা বাদামের মতো লাগে। বাদামের মতো।
দাদা এটার আমরা কি ফল যেন বলতাম, কিছু কিছু বলতাম না। না না ফলটার নাম কিচিমিচি ফল। যাই হোক, এখানে এসেই খেলাম প্রথমবার, ভালোই লাগলো। বকুল স্যার দেখুন আমরা কোথায় এসেছি। হা 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 হা, আমরা তো এই জায়গায় তো কি অপরূপ দৃশ্য। এখন ফুল টাইট। আহা হা রে, কি আনন্দ রে, কি আনন্দ। রে কি জায়গা রে ভাই, কি জায়গা, সবার একবার আসা উচিত। ওইখানে তো একটা বিচের মতো দেখেছো? হ্যাঁ এই যে জায়গাটায় এখন আমরা আছি, এটাকে পশ্চিমবঙ্গ তথা ভারতের শেষ প্রান্ত কেন বলা হয় সেটা আপনারা আমার পেছনটা দেখলেই বুঝতে পারবেন। পুরো সমুদ্র, পুরো সমুদ্র, এত অপরূপ দৃশ্য। তো আমরা এই কতক্ষণ লাগবে, একটা ওয়াকিং ট্রেল আছে, সেটা ধরে আসলে খুব বেশি হলে 7 থেকে 8 মিনিট, এর বেশি না। গ্রাম্য পরিবেশ, তার মাঝখান দিয়ে নদীবাদ, তার উপর দিয়ে হেঁটে আসলে আপনি এরকম পাবেন। এখন ফুল টাইড আছে তাই জল এতটা কাছে, না হলে ভাটার সময় জল অনেকটা পিছিয়ে যায়, কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আরেকটা জিনিস দেখাই, বকখালি। এই যে এই যে কাল বল, ওই যে কালো। এই যে কালো একটা যে দিগন্ত রেখা, এটা হচ্ছে বকখালি। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এখানে স্থানীয় মানুষদের কাছে যা শুনলাম, এটাই হচ্ছে বকখালি। তারপরে এরকম বিশাল বঙ্গোপসাগর, তার এপারেই হচ্ছে জিপলট। কোন জায়গায় আছি আমরা তার মানে দেখুন, অবশ্যই একবার আসবেন, এই রূপ দেখে যাবেন। গ্রাম বাংলার রূপ তো আমরা সব জায়গাতে দেখতেই পারি, কিন্তু এই গ্রাম বাংলার দুটো জিনিস আছে, যে দুটো হচ্ছে খুব সুন্দর। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে এটা ভারতের শেষ প্রান্ত, আর 2 নম্বর হচ্ছে এইখানকার যে গ্রাম্য জীবন, যাদের মূল জীবিকা হচ্ছে মাছ ধরা, তার সাথে এই সমুদ্র। কাঁকড়া কাঁকড়া অপূর্ব অপূর্ব কাঁকড়া, মাছের মিন, এগুলো এরা সংগ্রহ করে। তারপরে ওই কিচিমিচি ফল খেতে পারবেন, যেটা আমি অলরেডি দেখিয়েছি। খেয়ে একবার দেখবেন, গ্রামের মানুষের সাথে কথা বলবেন। নির্ভেজাল মানুষ, নির্ভেজাল জায়গা। আসাটা একটু সমস্যা, আসা কিভাবে, মানে আসবেন কিভাবে। তো জায়গাটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যাই হোক, এই জায়গাটায় আর কিছুক্ষণ বসে থেকে আমরা আবার পা বাড়ালাম আমাদের হোমস্টের দিকে। এরপর আমরা স্নান করে দুপুরবেলার খাওয়াটা খেয়ে নিয়ে রওনা দিয়ে দেবো বাড়ির দিকে। হয়ে গেল আমাদের ঘোরা। আর আমরা যেখানে আছি সেই ঝাউমনের ফোন নাম্বার এবং তাছাড়া আরও কিছু থাকার যে জায়গার ফোন নাম্বার, তার সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দাদা রান্না কেমন লাগলো বলো? রান্না বান্না দারুণ। আমাদের বিদায়বেলা আমরা চললাম গোবিন্দপুর থেকে বাড়ির উদ্দেশ্যে, গোবর্ধনপুর থেকে বাড়ির উদ্দেশ্যে চললাম। এখন টোটো করে যাব হচ্ছে চাঁদমারি ঘাট। ঠিক আছে, এই হচ্ছে সেই ঐতিহাসিক রাস্তা। এই রাস্তা ধরে আমরা চলেছি। আমাদের বোটের টাইম 4:20। এখন আমরা রওনা দিয়েছি, এখন বাজে হচ্ছে 2:56। চলুন যেতে যেতে আরও কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই। এই ঝাউমনের ভাড়া হচ্ছে 1600 টাকা পুরোটার। ওনারা বলেন এখানে 10 জনের অ্যাকোমোডেশন আছে, কিন্তু আমাদের থেকে যা মনে হলো এখানে 4 জন খুব ভালোভাবে থাকা যাবে, 6 জন আসলে অসুবিধা নেই, কিন্তু তার ওপরে আসলে একটু প্রবলেম হতে পারে, যেহেতু বেসিক অ্যারেঞ্জমেন্ট। এটা গেল এক।
দু নম্বর হচ্ছে এখানে জিও নেটওয়ার্ক একমাত্র ওই বাঁধের ওপরে উঠলে আপনি খুব ভালো পাবেন, তাছাড়া পাবেন না। বিএসএনএল আর ভোদাফোনের কোনো নেটওয়ার্কই নেই। আর সবচাইতে ভালো এখানে যে নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে এয়ারটেল। আর এই রামগঙ্গাতে নেমে আমরা যেহেতু রামগঙ্গা হয়ে এসছিলাম, রামগঙ্গার ওই রাস্তায় প্লাস জি প্লটের এখানে কোথাও কিন্তু এটিএম নেই, তাই আপনারা যারা আসবেন পর্যাপ্ত ক্যাশ টাকা সাথে করে নিয়ে আসবেন। অবশেষে চাঁদমারি ঘাটে এসে পৌঁছলাম। 1 ঘন্টা 10 মিনিট লাগলো আমাদের টোটাল। আমরা রিজার্ভ করে এসেছি, ওই যেখানে ছিলাম উনি আর কি আমাদের বুক করে দিয়েছিলেন। তো আমাদের এই টোটোর ভাড়া লাগলো 350 টাকা বুকিংয়ে। মোটামুটি এই দিকটা দিয়ে আসলাম আমরা। আর এই হচ্ছে স্ট্যান্ড, টোটো ভ্যান স্ট্যান্ড। এই ঘাটে নামার পর, আর এই হচ্ছে ঘাট। ঘাটে নামার পর এখান থেকে টোটো ভ্যান ধরে যাওয়া যায়। এখানে অবশ্য ওয়াশরুমও আছে, এই যে। চারটে 20-তে বোট, আর বোটে উঠে দেখা হবে। চাঁদমারি ঘাট, এখান থেকে আমরা যাব পাথর প্রতিমা। এই হচ্ছে ঘাট। বাইকটা তুলছে, বাইকটা নিয়ে আসছে। এই বাইকটা দেখানোর আপনাদের কাছে উদ্দেশ্য একটাই, যে আপনারা যারা বাইক নিয়ে আসতে চাইবেন তারা আরামসে আসতে পারেন। নৌকোতে উঠে আমরা এবার এগিয়ে চললাম পাথর প্রতিমার দিকে। আপনারা পাথর প্রতিমা অথবা রামগঙ্গা যেদিক দিয়ে আসুন অথবা যান, ভাড়া প্রতিজন 20 টাকা করে। বাইকের জন্য আলাদা চার্জ, সেটা ওই যারা নৌকোয় থাকবেন তাদের সাথে কথা বলে নেবেন। চলুন, এখানে কয়েকটি কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমত, এই ঝাউমন কিন্তু ঘর হিসাবে ভাড়া দেয় না, ওদের পুরো প্রপার্টিটাই একবারে ভাড়া নিতে হয়। ভাড়া কত আমি বলে দিয়েছি। এইবার আমরা এই যে পাথর প্রতিমা যাব, পাথর প্রতিমাতে আমরা নেমে সেখান থেকে একটা টোটো ধরে যাব হচ্ছে পাথর বাজার, সেখান থেকে বাস ধরে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে বাড়ি ট্রেন ধরে। এবার আপনারা যারা আসবেন তারা পাথর প্রতিমা হয়ে আসুন আর রামগঙ্গা হয়ে আসুন, দুক্ষেত্রেই সময় কিন্তু লাগবে একই। ফিরে যাওয়ার এই নৌযাত্রায় আমরা নদীর বুক থেকে অপূর্ব একটা সূর্যাস্ত দেখলাম। আপনারা যদি এই যাতায়াতের বাধাটাকে একটু মানিয়ে নিতে পারেন এবং বেসিক থাকার জায়গা সেটার সাথেও যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে আপনারা ধারণা করতে পারবেন না কি অপূর্ব প্রাকৃতিক শোভা আপনাদের জন্য এখানে অপেক্ষা করে আছে। তো আমার অনুরোধ রইল, একবার অন্তত আসুন, এক রাত্রি অন্তত থাকুন, তারপর নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে আমার বলা কথাগুলো আদৌ সত্য না ভুল বলেছি। আসুন, দেখে যান, উপভোগ করে যান প্রকৃতিকে নিজের মতো করে, নিজের চোখে। টোটো ধরে এগিয়ে চললাম পাথর বাজার বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। এর সাথেই শেষ হলো জি প্লটের গল্প। খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেল, আপনার চ্যানেল, আমাদের সকলের চ্যানেল সুপার সৌম্য।